আসসালামু আলাইকুম মেরিয়া স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা আমাদের জীবকোষ ও টিস্যুর কোষ প্রাচীর টপিকটি নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা কোষ কী এটা জেনেছি, কোষের প্রকারভেদ জেনেছি, অ্যান্ড আমরা কোষ কীভাবে আঁকাতে হয় এটাও আমরা 3 নম্বর ক্লাসে জেনেছি। সেই ক্লাসগুলো তুমি যদি করতে চাও, আমার হাসনাত শুভ যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে দেখবা জীবকোষ ও টিস্যু একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নিতে পারবা। তো আজকে আমরা কোষ প্রাচীরে যাচ্ছি এবং আগের ক্লাসে আমি তোমাদের কোষ প্রাচীর সম্পর্কে একটা কথা বলছিলাম যে আমাদের বইয়ে যে কোষপ্রাচীর চিত্র আঁকায় না, ওটা আসলে কোষপ্রাচীরের সার্বিক চিত্র না। যেমন আমি যদি গত দিনের ক্লাস থেকেই আজকের পরটাকে রিপিট করি, তাহলে ধরো আমাদের কোষটা ধরো এটা, অ্যান্ড তোমরা এটুক তো অলরেডি জেনে গিয়েছো আগের ক্লাসগুলো করে। সেটা হচ্ছে কোষপ্রাচীর এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে, কিছু ছত্রাকে থাকবে, ব্যাকটেরিয়াতে থাকবে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকবে না। তুমি যদি জীবকোষ ও টিস্যুর যে আগের যে অধ্যায়টা আছে সেটা যদি পড়ে আসো, অর্থাৎ জীবন পাঠ নামের যে অধ্যায়টা আছে সেটা যদি পড়ে আসো, তাহলে তুমি জানবা যে 5 টাইপের জগৎ আছে। একটার নাম হচ্ছে মনেরা, যেখানে ব্যাকটেরিয়ারা থাকে। এটা যদি তুমি আগে থেকে না জেনে থাকো এই আলোচনা সম্পর্কে, কোনো সমস্যা নাই। আমি তোমাকে আজকে যতটুকু বলছি এইটুকু জানলেও তোমার প্রথম অধ্যায়ের অনেকটা বেসিক হয়ে যাবে। তো একটা জগৎ আছে যার নাম হচ্ছে মনেরা, যেখানে ব্যাকটেরিয়ার জগৎ বলতে পারি আমরা। তুমি যদি মনেরা না মনে রাখতে না চাও, তুমি মনে রাখো যে ব্যাকটেরিয়ার একটা জগৎ আছে, ব্যাকটেরিয়া জগৎ। 2 নাম্বারটা হচ্ছে প্রোটিস্টা। 2 নাম্বার জগৎটা হচ্ছে প্রোটিস্টা। এই প্রোটিস্টা জগতে অনেক রকমের জীব আছে এখানে। এগুলা প্রাণী না, এগুলা বিভিন্ন রকমের জীব। যেমন আমি যদি অ্যামিবার কথা বলি, ম্যালেরিয়া পরজীবীর কথা বলি, বেশ কিছু শৈবাল এখানে আছে। এরা প্রকৃত কোষী। এটা একটা মিশ্র জগৎ, এটা একটা মিশ্র জগৎ, এটা একটা মিশ্র জগৎ। এখানে অনেক অনেক রকমের জীব এখানে আছে। কিছু কিছু জীবকে দেখলে তোমার মনে হবে একদম প্রাণীর মতো নড়াচড়া করছে। আবার কিছু কিছু আছে শৈবাল, সবুজ, তারা শালক সংশ্লেষণ করতে পারে, তারা খাবার তৈরি করতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমি মিশ্র লিখে রাখলাম। 3 নাম্বার যে জগৎটা তার নাম হচ্ছে ফাঙ্গি বা ফানজাই। এটা হচ্ছে ছত্রাকের জগৎ। কিসের জগৎ? ছত্রাকের জগৎ। 4 নাম্বার যে জগৎটা আছে সেটা হচ্ছে প্লান্টি, যেখানে হচ্ছে উদ্ভিদ জগৎ। এই প্লান্টি রাজ্যের মধ্যে পৃথিবীর যত রকমের উদ্ভিদ আছে সব এটার মধ্যে আছে। পৃথিবীর যত রকমের উদ্ভিদ, যেমন আমি অনেক সুন্দর বই কালেক্ট করি, আমার বই কালেক্ট করতে খুব ভালো লাগে। তো এর মধ্যে একটা বইয়ে যেটা আমার হাতে আছে সেটা প্ল্যান্টস অফ বাংলাদেশ। এটা তোমাদেরকে আমি বলছি না কিনতে, এটা রিকমেন্ডেড না, বাট এই বইটা এত সুন্দর, তোমার বায়োলজি শেখার আগ্রহটাকে উদ্গরে দিবে এই বইটা। এটা খুবই বড় ক্লাসের বই। বড় ক্লাসের বই, আবার এক হিসাব করে এটা যে কেউ কালেক্ট করতে পারে। কেউ যদি সায়েন্সে নাও পড়ে সেও এই বইটা কালেক্ট করতে পারে, প্ল্যান্টস অফ বাংলাদেশ। এই বইয়ের মধ্যে দেখো কত সুন্দর সুন্দর বাংলাদেশের যত রকমের গাছপালা আছে, তাদের ফুল, তাদের ফল, তাদের বীজ, সব কিছু, তাদের পাতা কেমন, তাদের গঠন কেমন, বাংলাদেশে যত রকমের গাছপালা পাওয়া যায় সেগুলোর ছবি এখানে দেওয়া আছে। এর নাম হচ্ছে প্ল্যান্টস অফ বাংলাদেশ। তো এটা হচ্ছে উদ্ভিদ জগতের একটা বই বলতে পারো। তো জগৎ বলতে যে এটা মনে পড়লো, ইউ ক্যান কালেক্ট দিস বুক, প্ল্যান্টস অফ বাংলাদেশ। এই বইয়ের প্রাইসটা একটু বেশি। আমি যখন কালেক্ট করছিলাম এটা 1500 টাকা পড়ছিল ওটার দাম। ঢাকায় পাওয়া যায়, অনলাইনে হয়তো তুমি অর্ডার করতে পারবে। এটা রিকমেন্ডেড না, জাস্ট কথায় কথায় চলে আসলো তাই বললাম আর কি। এটা যে কিনতে হবে এমন কিছু না, বই কালেক্ট করা ভালো, এটা তোমার বই পড়ার আগ্রহটাকে বাড়াবে আর কি। তো এই যে এইখানে বাংলাদেশে যত রকমের গাছপালা পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করছে। তেমনি গাছপালার জগৎটাকে প্লান্টি জগৎ বলা হয়, প্লান্টি। ওকে, প্ল্যান্ট মানে গাছ। আর 5 নাম্বার যে জগৎ আছে সেটার নাম হচ্ছে অ্যানিমেলিয়া। এটা হচ্ছে প্রাণী জগৎ, যেখানে আমরা আছি। তুমি যদি ক্লাস 8 বা 7-এ কিছুটা পড়ে থাকো, তাহলে তুমি জানো যে আমাদের প্রাণী জগতে 9টা পর্ব আছে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এরকম 9টা পর্ব আছে যেখানে প্রাণী আছে। এবং আমরা কর্ডাটা পর্ব, আমরা মানুষরা কর্ডাটা পর্বে অন্তর্ভুক্ত, যাদের মেরুদণ্ড আছে, নটোকর্ড আছে। যাক, এগুলা নট সো ইম্পর্টেন্ট এখন। জাস্ট আমি কথার পিঠে কথায় কোষপ্রাচীর থেকে এদিকে চলে গেলাম কেন এটা আমি বলছি। এইখানে এই যে অ্যানিমেলিয়া নামের যেই রাজ্যটা আছে, এর কোনো কোষপ্রাচীর নাই, এর কোষপ্রাচীর নাই। এই রাজ্যটার কোষপ্রাচীর নাই, খেয়াল করো। এই রাজ্যের কোষপ্রাচীর আছে, অর্থাৎ যত রকমের উদ্ভিদ মানেই তার প্রত্যেকটা কোষে প্রাচীর থাকবে। ছত্রাকেরও কোষ প্রাচীর আছে।
স্ট্রেঞ্জ থিং, তাই না? আমরা যে সারা জীবন জেনে আসছি শুধু উদ্ভিদেরই কোষপ্রাচীর থাকে, এখন দেখছি না, কোষপ্রাচীর অনেকেরই আছে, প্রাণীর নাই, শুধু আমাদের নাই। তাছাড়া অন্যদের কোষপ্রাচীর আছে, ছত্রাকের কোষপ্রাচীর আছে। ছত্রাকের প্রত্যেকটা কোষের বাইরে প্রাচীর থাকে, ওটার গঠনটা একটু ডিফারেন্ট, ওটা নিয়ে আমি আলোচনা করব, আজকের ক্লাসেই করব। প্রোটিস্টার মধ্যে বললাম তো অনেকেই আছে, ম্যালেরিয়া পরজীবী আছে, অ্যামিবা আছে, অনেক শৈবাল আছে এখানে। তো ওর মধ্যে শৈবাল যারা যারা তাদের কোষপ্রাচীর আছে। তাহলে এটা আমরা মিক্সড লিখে রাখলাম। মিক্সড মানে অনেকের কোষপ্রাচীর আছে, অনেকের কোষপ্রাচীর নেই, ব্যাপারটা হচ্ছে এরকম। শৈবালদের কোষপ্রাচীর থাকে, শৈবাল সবুজ হয়, ওদের কোষপ্রাচীর থাকে। তো এটা মিক্সড লিখে রাখলাম, তার মানে এদেরও অনেকের আছে। কারণ মনেরার মধ্যে কি আছে? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ারও কোষপ্রাচীর আছে। আমি আগে দিন তোমাদের ব্যাকটেরিয়ার ছবি দেখাইছিলাম, মনে আছে? ওই ব্যাকটেরিয়ার বাইরে কোষপ্রাচীর আছে। ব্যাকটেরিয়া এক কোষী এবং তারও কোষপ্রাচীর আছে। তাহলে ব্যাকটেরিয়ারও কোষপ্রাচীর আছে, কোষ প্রাচীর। তো স্ট্রাকচারটা ডিফারেন্ট, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের স্ট্রাকচার আর উদ্ভিদের কোষপ্রাচীরের স্ট্রাকচার তো সেম না, একটু ডিফারেন্ট। তাহলে আমরা কী বুঝলাম? এতদিন যারা জেনে আসছি শুধু উদ্ভিদেরই কোষপ্রাচীর থাকে, ব্যাপারটা আসলে পুরোপুরি ট্রু না, না? ও কোষপ্রাচীর তো ব্যাকটেরিয়ারও আছে, কোষপ্রাচীর ছত্রাকেরও আছে, কোষপ্রাচীর গাছেরও আছে, শৈবালেরও আছে, খালি প্রাণীর কোষপ্রাচীর নাই। আর প্রোটিস্টার বেশ কয়েকটা আছে, ওদের নাই। তো প্রাণীর বাদে বাকি সবারই মোটামুটি কোষপ্রাচীর আছে। কোষপ্রাচীর আসলে কারো ইউনিক বৈশিষ্ট্য না, একক বৈশিষ্ট্য না, যা আমার আছে আর কারো নাই। উদ্ভিদ বলতে পারবে খুব গর্ব করে, ইয়েস আমারই কোষপ্রাচীর আছে, আর কে, তুমি কে, এরকম না ব্যাপারটা, অনেকেরই কোষপ্রাচীর আছে। ওকে, প্রাণীর নাই। তো আমরা আগের ক্লাসে ব্যাকটেরিয়া দেখছি, উদ্ভিদ কোষ দেখছি, ব্যাকটেরিয়া দেখছি। ব্যাকটেরিয়ার বাইরে কিন্তু কোষপ্রাচীর থাকে। তো আমরা যদি উদ্ভিদ কোষের দিকে চলে যাই, এটা যদি কোষের ঝিল্লি হয়, আর আমরা চলো বেগুন কালার দিয়ে নিউক্লিয়াসটা দিয়ে দিই, বেগুন কালার খুব ফেমাস হয়ে গেছে, তাই না? নিউক্লিয়াস মানে হচ্ছে বেগুন কালার। ওকে, তো তখন আমরা বাইরে এরকম একটা জড়ো কোষপ্রাচীর দিতে পারি। এই যে এরকম, আমি আগের ক্লাসে তোমাদের এঁকে দেখাইছি, এরকম কেন হয় সেটাও তোমাদেরকে বলছি। এই যে এখন এটাকে বলছে জড়ো কোষপ্রাচীর। জড়ো মানে কোষপ্রাচীরটা একটা জড়ো উপাদান, এটা জীবিত না। কোষের নিউক্লিয়াস কিন্তু জীবিত, নিউক্লিয়াসের ভিতরে অনেক ক্রিয়া কার্যকলাপ হয়, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে, রাইবোজোম প্রোটিন বানায়, সুতরাং সেও জীবিত, মাইটোকন্ড্রিয়া শক্তি বানায়, সেও জীবিত, রাইট? কিন্তু কোষপ্রাচীর যে উপাদান দিয়ে তৈরি, এগুলো জড়ো উপাদান। ইটস নট লাইক মৃত, শব্দটাকে আমরা মৃত বলবো না, এটা জড়ো উপাদান দিয়ে বলবো, জড়ো উপাদান, জীবিত না। তাহলে কোষপ্রাচীরটা জড়ো, কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান কোষপ্রাচীর, এবং সেটা জড়ো। চিত্রটা এরকম হয় কেন এক্স্যাক্টলি, এটা আমি আগে তোমাদের বলছি যে অ্যাকচুয়ালি এইখানে একটা কোষ আছে, এইখানে একটা কোষ আছে, এই যে, ঠিক আছে, এই যে এইদিকেও কোষ আছে অনেকগুলা, অ্যান্ড ইউ গট দ্য সেল ওয়াল ফর এভরিওয়ান। প্রত্যেকের জন্য তুমি কী পাবা? কোষপ্রাচীর পাবা। লাস্টে কোষটা সুন্দর হয় না, শেপটা এটুকু দিয়ে দিলাম। প্রত্যেকের জন্য তুমি কোষপ্রাচীর পাচ্ছ, প্রত্যেকের জন্যই। সেটা কীভাবে? এই যে দেখো, এইভাবে তুমি দিয়ে দিতে পারো। আমি এটা আগের ক্লাসে ড্র করছি, আজকে আবার একটু রিক্যাপিচুলেশন করে দিচ্ছি। এই যে এক্স্যাক্টলি এরকম। এইটাকে তোমাদের বইয়ে যে চিত্রটা এঁকেছে সেটা আসলে এই পার্টগুলোকে মুছে দিয়ে করেছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের আর কি, যে এইগুলোকে মুছে দিলাম, মুছে দিয়ে তারপর দেখাইলাম। দেখো তো, আশেপাশে সব কিছু যদি মুছে দিই, একজনকে যদি রাখি, এক্স্যাক্টলি তোমাদের বইয়ে যে ছবিটা দিয়েছে এটার মতো লাগছে না দেখতে? দেখো তো, এই যে কোষ, এই যে তার নিউক্লিয়াস, হ্যাঁ, এটাকে অন্তঃস্তর দিয়েছে, আই ডোন্ট নো ওয়াই, মানে কোনটাকে যে কী দিয়েছে আমি এখানে বোঝাটা খুবই মুশকিল। মানে এই চিত্রের মধ্যে অনেক উল্টোপাল্টা আছে, হ্যাঁ, এটা কোষ বলেছে না কোষপ্রাচীর বলেছে, এটা মোটামুটি ঠিক আছে, আমি তোমাদের রাইট একটা চিত্র এঁকে দিয়েছি। এটা যদি কোষ হয়, তা বাইরেরগুলো যদি প্রাচীর হয়, তাহলে এটা কিসের অন্তঃস্তর, কিসের কী, এটা আসলে বোঝাটা খুবই মুশকিল। আসলে কোনটাকে কী বলে আসলে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে, আমি তোমাদের সুন্দর করে, এটা আসলে এই মাছ বরাবর এটাকে কেটেছে আর কি, অ্যাকচুয়ালি মানে এটাকে মাঝখানে কেটে দেখিয়েছে আসলে কোনটা কী স্তর। আমি এই ছবিতে না যে আমি তোমাদের একটা সুন্দর ছবি দিয়ে দেবো, সেটা তুমি পরীক্ষা আঁকাবা, তোমাকে মার্ক দিবে, এটা আঁকালে মার্ক দিবে, এটা তুমি করতে চাও না, এটা আসলে একটু জটিল এই গঠনটা। এখানে মাঝখানে এটাকে মধ্যপর্দা বলেছে, এটাকে প্রাথমিক প্রাচীর বলেছে, আর এইগুলাকে সেকেন্ডারি প্রাচীর বলেছে, অর্থাৎ কোষ প্রাচীর 3 স্তরে থাকে, এই 3 স্তর এখানে দেখানোর চেষ্টা করেছে। তো আমরা এখানে যেটা দেখিয়েছি যে কোষটাকে কাটলে কেমন হয়,
এই ইমেজটা আর ওই ইমেজটা ডিফারেন্ট। আসলে এই ইমেজটা এখানে ফুটাতে যে এটা অন্য কিছু হয়ে গেছে, এটা আসলে প্রস্থচ্ছেদ হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি তুমি এরকম গঠনটা পাবা তুমি যখন কোষটাকে কেটে তুমি দেখাবা। মানে এই চিত্রটা কোনটার সাথে মিলবে আমি তোমাদের দেখাই। তুমি আগে যখন এই যে এইটা পড়ছো না, এই যে এইটা, এই দেখো এই যে কেটে 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 দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এই যে এখানে আরেকটা কোষ আছে, এখানে আরেকটা কোষ আছে, এখানে আরেকটা কোষ আছে, এইখানে আরেকটা কোষ আছে, এটা বোঝানো হয়েছে আর কি। আমি যে চিত্র আঁকাইছি এক্স্যাক্টলি ওটারই রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে এখন চলো কোষ প্রাচীরের ভিতরে আমরা ঢুকি, আমরা এটাকে ফেরত নিয়ে আসি, এইগুলোকে ফেরত নিয়ে আসি যেগুলো ছিল। তো এখন আমরা জানলাম যে কোষ প্রাচীর আসলে ম্যাক্সিমামের ক্ষেত্রেই আছে। আচ্ছা, এইগুলোকেও কপি করে দিয়ে দিই, তাহলে মনে হবে যে এগুলা প্রত্যেকটাই কোষ, দেখতে সুন্দর লাগবে। ওকে, তো এখন দেখো ব্যাপারটা যেটা হচ্ছে, এই কোষপ্রাচীর সম্পর্কে তোমাকে ভালো করে জানতে গেলে কয়েকটা ওয়ার্ড সম্পর্কে আগে থেকে তোমাকে জেনে আসতে হবে, কয়েকটা ওয়ার্ড তোমাকে আগে থেকে জেনে আসতে হবে। তার আগে আমি তোমাকে কোষপ্রাচীরের বেসিক স্ট্রাকচারটা চলো দেখিয়ে দিই যে একটা বেসিক কোষপ্রাচীর দেখতে কেমন হয়। দেখো, কোষপ্রাচীরের প্রথমেই মাঝখানে থাকে একটা মিডিল ল্যামেলা বা একটা মধ্যপর্দা। এটা হচ্ছে একটা মিডিল ল্যামেলা। আমরা একটা কাজ করি, এখান থেকে একটু স্পেস বের করি, নাইস, অ্যান্ড আমরা এটাকেও একটু স্পেস বের করি, এক পেজে অনেক কিছু ফিট হবে, দেখতেও সুন্দর লাগবে। দেখো, আমরা বললাম এটা হচ্ছে মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা, মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা, ইংলিশে বললাম মিডিল ল্যামেলা। কোষপ্রাচীরের মাঝখানে একটা পর্দা থাকে, একটা কমন পর্দা থাকে। একটা কোষপ্রাচীর 3 স্তরে থাকে। কয় স্তরে থাকে ভাইয়া? 3 স্তরে থাকে। এটা হচ্ছে মিডিল ল্যামেলা বা মধ্যপর্দা, মিডিল ল্যামেলা বা মধ্যপর্দা। এই মধ্যপর্দার সাথে তৈরি হয় প্রাথমিক প্রাচীর, এইভাবে। এই হচ্ছে প্রাথমিক প্রাচীর, এই হচ্ছে প্রাথমিক প্রাচীর, এই হচ্ছে আরেকটা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরগুলো এক স্তর বিশিষ্ট হয়। কয় স্তর বিশিষ্ট হয়? এক স্তর, একটা লেয়ারে হয়। এই একটা, এই একটা, আমরা এটা কপি করে ফেলি, তোমাদের হাত দিয়ে আঁকাতে হবে, আমি তো কপি করে ফেলতে পারি। ওকে, তো এগুলো হচ্ছে মধ্যপর্দা। আমরা একটু কন্ট্রাস্ট আনার জন্যে কালারটা চলো চেঞ্জ করি, হ্যাঁ, একটা কন্ট্রাস্ট একটা ফিল আসবে, হ্যাঁ, সেপারেট করা যাবে কোনটা কি। এখন মোটামুটি একটা কন্ট্রাস্টি একটা ভাব। রেড, শুড আই ট্রাই পিঙ্ক? দিস কালার ইজ গুড, পিঙ্ক। একটু কন্ট্রাস্ট আনলাম আর কি, এটা আমি জাস্ট আঁকানোর জন্য, তোমরা পেন্সিল দিয়ে আঁকাবা অফকোর্স। তো এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার দুই পাশে আছে প্রাথমিক প্রাচীর, তাহলে মাঝখানে যদি একটা মধ্যপর্দা থাকে তাহলে দুই পাশে প্রাথমিক প্রাচীর থাকবে। এখানে এই পুরোটা মিলে একটা কোষপ্রাচীর তৈরি হয়ে গেছে, বাট একটা কোষপ্রাচীর 3টা লেয়ার থাকে। আমরা যে এখানে যে মোটা সবুজটা যেটা আঁকাইছি এটা তো কোষপ্রাচীর, যে মোটা যে সবুজ লেয়ারটা এটা তো কোষপ্রাচীর, বাট এর মধ্যে 3টা লেয়ার আছে। তো এর মধ্যে এইটা হচ্ছে একটা লেয়ার, যেটা হচ্ছে মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা, আর তার দুই পাশে তৈরি হয়েছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। মিডিল ল্যামেলার দুই পাশে প্রাইমারি ওয়াল, প্রাথমিক প্রাচীরের দুই পাশে, মধ্যপর্দার দুই পাশে প্রাথমিক প্রাচীর। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো, কিছু কিছু জায়গায় কিন্তু মধ্যপর্দা ফাঁকা ফাঁকা, হ্যাঁ, প্রাথমিক প্রাচীর নাই। ওকে, আচ্ছা, আমরা তারপরে আগাই। এর সাথে এর গা ঘেঁষে থাকবে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। এর গা ঘেঁষে থাকবে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। এবং গৌণ প্রাচীর কয় স্তর বিশিষ্ট ভাইয়া? গৌণ স্তর 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর। বাকিটা আমি কপি করে করে দিয়ে দিব। গৌণ স্তর, গৌণ প্রাচীর অলমোস্ট অবশ্যই সার্টেনলি 3 স্তর বিশিষ্ট হবে। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। আমি খুব সুন্দর কপি পেস্ট করে নিচ্ছি। 3 স্তর বিশিষ্ট, 1 2 3। তার মানে আমরা বুঝতে পারতেছি গৌণ প্রাচীর যেটা বা সেকেন্ডারি ওয়াল যেটা, এটা অনেক থিক হয়, অনেক পুরু হয়। এই হচ্ছে আমার একটা কোষ প্রাচীর। এই পুরো জিনিসটাই যে এইটুকুর মধ্যে হেঁটে গেছে। ওকে, তো আমাদের বইয়ের মধ্যে যে চিত্রটা দেওয়া এটা এক্স্যাক্টলি এটাই দেখাইছে। খেয়াল করো, এখানে আমি মধ্যপর্দা কোনটা, যে ভিতরে যে ফাঁকা জায়গাটা হচ্ছে মধ্যপর্দা। খেয়াল করো, এই যে লেখা আছে মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা। তারপরে একটা স্তরে যে গাঢ় যে স্তরটা দুই পাশেই আছে, দেখো মধ্যপর্দা দুই পাশেই আছে, এই স্তরটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আর তারপরে আমি একটু অন্য কালার যদি ইউজ করি, এই যে মোটা যে স্তরটা, এটা কোন স্তর? এটা হচ্ছে
সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। তাহলে এখানে যদি আমরা একটু আবার খেয়াল করি, তাহলে মাঝখানের যে স্তরটা, এই যে মাঝখানের যে স্তরের মধ্যপর্দা, তারপরে এই যে স্তরটা এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর, সরি এই যে স্তরটা এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর স্তর, প্রাথমিক প্রাচীর স্তর। অ্যান্ড দেন তারপর আছে গৌণ প্রাচীর। তো গৌণ প্রাচীর এখানে চিত্রটা অত ভালো করে ফোটা নাই, আমরা এই চিত্র ইউজ করব। এখন এই খেয়াল করো ভাইয়া, কোষগুলো তাহলে কোথায় আছে? এখন এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে কোষগুলো কোথায় আছে? আমি এই ছবিটাকে একটু শ্রিঙ্ক করব, মানে একটু ছোট করব আটানোর জন্যে, একটু শ্রিঙ্ক করলাম, দুই পাশে একটু শ্রিঙ্ক করলাম, ঠিক আছে? শ্রিঙ্ক করার পরে এখন তোমরা একটা জিনিস খেয়াল করবা, এর দুই পাশে স্পেস আছে, তাই না? দুই পাশে কিন্তু স্পেস আছে। অ্যাকচুয়ালি কোষ গহ্বর, কোষ পর্দাটা মানে কোষের ঝিল্লিটা এইভাবে আছে, সরি এই যে ফাঁকা জায়গাটা না, এই ফাঁকা জায়গার মধ্যে ঢুকে থাকতে পারে, আবার ডাইরেক্ট এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। দুইটা কন্ডিশনই হইতে পারে, দুইটা কন্ডিশনই হইতে পারে। ওকে, আমরা এই কন্ডিশনটা দেখতে যেহেতু খারাপ লাগছে, এটা মুছে দিই, আমরা এইভাবেই রাখি। তাহলে এদিকে দুইটা কোষ, দুইদিকে দুইটা কোষ, হ্যাঁ, দুইদিকে দুইটা কোষ, মাঝখানে কমনলি আছে হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস এবং এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। তাহলে দুই দিকে দুইটা কোষ, আর এইটা হচ্ছে তাহলে কি কোষের সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, অ্যান্ড দিস ইজ অলসো দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল। ইফ দিস ইজ দ্য নিউক্লিয়াস, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে দিস ইজ দ্য সাইটোপ্লাজম অ্যান্ড দিস ইজ দ্য সেল ওয়াল। তাহলে দেখো দুইটা কোষের মাঝ বরাবর কোষ প্রাচীর আছে, অ্যান্ড এই যে কোষ ঝিল্লি, মানে দুইটা কোষ মানে দুইটা কোষ ঝিল্লি, এই সাদাটা হচ্ছে কোষ ঝিল্লি, তার মাঝখানে হচ্ছে কোষ প্রাচীর, তার মাঝখানে হচ্ছে কোষ প্রাচীর। যেমন এইখানে তুমি একটু খেয়াল করো, এই জায়গাটা দেখে তুমি ভালো করে বুঝতে পারবা। এই জায়গাটা তুমি যদি খেয়াল করো, এইটুকু জায়গা লুক, খেয়াল করো, মাঝখানে সবুজটা হচ্ছে কোষ প্রাচীর, এই সাদাটা হচ্ছে কোষ ঝিল্লি, এই সাদা হচ্ছে কোষ ঝিল্লি, রাইট? তাহলে মাঝখানে কোষ প্রাচীর, তার দুই দিকে দুইটা কোষ ঝিল্লি, এক্স্যাক্টলি এভাবেই থাকে, এভাবেই থাকে। এটা অনেক সময় ঠিক হয়, অনেক বেশি পুরু হয়, সেটা হিসাবটা আলাদা, বাট মাঝখানে তুমি খেয়াল করো, এই একটা কোষ প্রাচীর, তার দুই পাশে কোষ ঝিল্লি, অর্থাৎ দুটো কোষ। তাহলে এটা যদি একটা কোষের সাইটোপ্লাজম হয়, এটা তাহলে একটা কোষের সাইটোপ্লাজম, মাঝখানে কমন পর্দা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এখানেও সেম, মাঝখানে এইটুকু হচ্ছে কোষ প্রাচীর, যেখানে একটা আছে মধ্য পর্দা, একটা আছে প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে গৌণ প্রাচীর, আর তার দুই পাশে দুটা কোষ এবং কোষ ঝিল্লি। এখন তোমার একটা জিনিস খেয়াল করছো, মাঝখানে এই জায়গাটা কিন্তু ফাঁকা। আমি যদি আবার এটাকে কপি করি, কপি করে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে নিয়ে এসে একটু ঠিক করে দিই, আগে তো থিন করে ফেলছিলাম। তাহলে এখন যদি আমি লেবেলিং করি, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। তুমি পরীক্ষায় এই চিত্রে আঁকাবা, এটা হচ্ছে মধ্যপর্দা, হলুদটা হচ্ছে প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর, মাঝখানটা প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর, অ্যান্ড এই পাশেরটা সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর, বাংলা ইংলিশ সব মিক্স করে ফেললাম। উপরটাকে মুখ্য প্রাচীর বলা উচিত ছিল। যাই হোক, মুখ্য প্রাচীর আর গৌণ প্রাচীর একই জিনিস। প্রাইমারি ওয়াল এক লেয়ারে, সেকেন্ডারি ওয়াল দুই লেয়ারে। আমি যদি কালার ম্যাচ করে দিই, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মোর প্রিসাইজলি। কালারটাকে দিয়ে দিলে তুমি আরও প্রিসাইজলি বুঝতে পারবা কোনটা কী, এবং তুমি আরও ভালো করে বুঝতে পারবা কোনটা কী। এখন দেখো, মাঝখানে কিছু কিছু জায়গা আছে যেখানে মধ্যপর্দা আছে শুধু, এখানে প্রাথমিক প্রাচীর আর গৌণ প্রাচীর নাই। এই জায়গাটা সেম, এই জায়গাটা প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীর নাই, সেম এই জায়গাটা প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীর নাই, শুধুমাত্র মধ্যপর্দা আছে, শুধুমাত্র পিঙ্ক আছে, প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীরটা নাই। এই জায়গাটাকে বলে কূপ বা ইংলিশে বলা হয় পিঠ, বা কুয়া চিনি না আমরা? কুয়া গ্রাম অঞ্চলে আমাদের অনেকেরই এখনও আছে কুয়া জিনিসটা কি? কুয়া জিনিসটা হচ্ছে গ্রামে পানি সংগ্রহের জন্য একটা জায়গা, যেটা ভিতরে পানি থেকে ওখান থেকে পানি তোলা হয়। তো এটা হচ্ছে পিঠ বা কূপ, বা এটা একটা কুয়ার মতো, যেখানে তুমি পড়ে গেলে তুমি শুধু খেয়াল করো, তুমি শুধু ওয়াল পাবা, আর মাঝখানে হচ্ছে খালি মধ্যপর্দা পাবা। এই মধ্যপর্দাটা ধরো কুয়ার লাস্ট লিমিট। মানে একটা কুয়া কেমন হয়, ধরো এটা হচ্ছে মাটি, আর এইরকম একটা গর্তের মতো থাকে, এটাকে আমরা কুয়া বলি। তাহলে এই যে গর্তটা, এটাকে আমরা কূপ বলতেছি, কূপ। এই যে এখানে একটা গর্তের মতো আছে, এটা কূপ। এই যে গর্তের একদম লাস্ট মেমেন্টটা হচ্ছে মধ্যপর্দা, অর্থাৎ গর্তের একদম লাস্টে কী পাওয়া যাচ্ছে? মধ্যপর্দা পাওয়া যাচ্ছে, আর কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে এই কূপে খালি মধ্যপর্দা আছে, আর কিছু নাই। এর মধ্যপর্দা যথেষ্ট পাতলা, প্রাথমিক প্রাচীর তার থেকে একটু মোটা, গৌণ প্রাচীর তো অনেক মোটা। কারণ গৌণ প্রাচীর যেটা সবুজ, এটা 3 লেয়ারে, প্রাথমিক প্রাচীর 1 লেয়ারে,
মধ্যপর্দা অতটা বেশি পুরু না, অতটা বেশি ইয়ে না, এবং অনেকটা জেলির মতো। সো এই জন্য মধ্যপর্দা যে জায়গাটা এটা অনেক পাতলা হয়, অনেকটা নরম হয়। তো এখন যেটা সম্ভব হয়, দেখো এই মধ্যপর্দা এই কূপটা থাকার কারণে লাভটা কী হচ্ছে, দেখো এই দিক থেকে এই দিকে একটা যোগাযোগ সম্পন্ন করা যায়। এই দুই দিকে একটা কী সম্পন্ন করা যায়, যোগাযোগ সম্পন্ন করা যায়। খেয়াল করছো, এই যে দুইটা কোষের সাইটোপ্লাজম এই ফাঁকা জায়গা দিয়ে যোগাযোগ করতে পারে, কারণ এই জায়গাটায় প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীর নেই, মাঝখানে খালি একটা মধ্যপর্দা আছে, খালি একটা মধ্যপর্দা আছে, আর কিচ্ছু নাই। তাহলে দুইটা কোষ মাঝামাঝি এই জায়গাটা দিয়ে কী করতে পারে, যোগাযোগ রক্ষা করতে পারে, মাঝে মাঝে যোগাযোগ রক্ষা করতে পারে, রাইট। তাহলে এই যোগাযোগটা কার মধ্যে, দুটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে। এই সাইটোপ্লাজম থেকে এই সাইটোপ্লাজমে জিনিস দেওয়া হয়। সাইটোপ্লাজম কি তোমরা তো জানো, কোষঝিল্লি দিয়ে ঘেরা, নিউক্লিয়াসের বাইরে যা আছে তাই সাইটোপ্লাজম। আবার বলতেছি, কোষঝিল্লি দিয়ে ঘেরা, নিউক্লিয়াসের বাইরে যা আছে তাই সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম সংযোগ করা হয়েছে এই মাঝখানের এই কূপের মাধ্যমে। তাহলে এই কূপটা, যেটার নাম কূপ, এই কূপটা কী তৈরি করছে দেখো তো, দুটা কোষের মাঝখানে একটা সংযোগ তৈরি করছে। তাহলে সাইটোপ্লাজমের জন্য আমরা ব্যবহার করলাম শব্দটা প্লাজমো। সাইটোপ্লাজম ব্যবহারের জন্য আমরা প্লাজমো শব্দটা ব্যবহার করলাম, প্লাজমো। একটা শব্দ হচ্ছে ডেজমো। ডেজমো মানে কি, ডেজমো মানে হচ্ছে সংযোগ। ডেজমো শব্দের অর্থ হচ্ছে কি, সংযোগ। প্লাজমো ডেজমো মানে কি, প্লাজমো মানে সাইটোপ্লাজম আর ডেজমো মানে সংযোগ। দুইটা সাইটোপ্লাজমের মাধ্যমে সংযোগ, দুইটা সাইটোপ্লাজমের মাধ্যমে সংযোগ। ডেজমোকে হাতও বলা হয়। ডেজমো শব্দের একটা হচ্ছে কি, ডেজমা শব্দের অর্থ একটা হচ্ছে হাত, এটা একটু মনে রাখতে পারো। ডেজমা শব্দের একটা অর্থ হচ্ছে হাত। ডেনমা না, ডেজমা শব্দের একটা অর্থ হচ্ছে হাত। তাহলে ডেজমা একটা অর্থ হাত, আর হাত দিয়ে কী করে আমরা সংযোগ তৈরি করি, যেভাবে সংযোগ তৈরি, তাহলে এটাকে যদি হাত চিন্তা করি, এটা যদি হাত চিন্তা করে সংযুক্তি হয়েছে, তাই না। তাহলে প্লাজমো ডেজমো মানে কি, সাইটোপ্লাজমের সংযোগ। এখানে প্লাজমো শব্দটা আসছে সাইটোপ্লাজম থেকে, আর ডেজমো আসছে সংযোগ থেকে। তাহলে প্লাজমো ডেজমাটা, এটাকে আমরা বলবো প্লাজমো ডেজমা বা প্লাজমো ডেজমাটা, এক বচন আর বহু বচন। আমরা এটাকে প্লাজমো ডেজমো বলতে পারি বা প্লাজমো ডেজমাটা বলতে পারি। এটা একটা আণুবীক্ষণিক নালী। এটা কি একটা, প্লাজমো ডেজমাটা হচ্ছে একটা, প্লাজমো ডেজমাটা কি একটা আণুবীক্ষণিক নালী। আণুবীক্ষণিক নালী, হোয়াট ইজ আণুবীক্ষণিক নালী? খেয়াল করো, এই যে এইখানেই তো প্লাজমোডেজমা তৈরি হয়েছে, তাই না। খেয়াল করো, এই যে এইভাবে আর এইভাবে একটা নালীর মতো তৈরি হয়েছে না, খেয়াল করছো। এই যে কোষঝিল্লি দিয়েই সংযোগটা হয়ে যাবে সাইটোপ্লাজমের মাধ্যমে। এই কেন তৈরি হয়েছে, কূপটা থাকার কারণে। এই কূপটা থাকার কারণে এখানে প্লাজমোডেজমাটা তৈরি হয়েছে। প্লাজমোডেজমাটা কি, দুইটা কোষের সাইটোপ্লাজমের সংযোগের জন্য একটা আণুবীক্ষণিক নালী। এটা নলের মতো কাজ করছে না, এই জায়গাটা নালীর মতো কাজ করছে, ফাঁকা, এই দেখো নালীর মতো কাজ করছে, মাঝখানে একটা পর্দা আছে, মধ্যপর্দা আছে, ওটা তো খুবই পাতলা। তাহলে প্লাজমোডেজমাটা হচ্ছে আণুবীক্ষণিক নালী, যেটা দুইটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে কি করে, পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, পানি আদান প্রদান করে, খনিজ পদার্থ আদান প্রদান করে। তো এই কোষ থেকে এই কোষে কিছু খনিজ পদার্থ আদান প্রদান হবে, এই কোষ থেকে এই কোষে কিছু পানি আদান প্রদান হবে, যোগাযোগ রক্ষা হবে এই প্লাজমোডেজমাটার মাধ্যমে। তাহলে প্লাজমোডেজমাটা হচ্ছে আণুবীক্ষণিক নালী, এর কাজকে যোগাযোগ রক্ষা করা। এর কাজ কি করা, যোগাযোগ রক্ষা করা, যোগাযোগ এবং আদান প্রদানের আণুবীক্ষণিক নালী। যোগাযোগ এবং আদান প্রদানের আণুবীক্ষণিক নালী কি, প্লাজমোডেজমাটা। ওকে, তাহলে আমরা এইটুকু অনেক সুন্দর জিনিস জানলাম। আমরা জানলাম যে কোষ প্রাচীরের তিনটা স্তর থাকে, প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর। মধ্যপর্দা খুবই পাতলা, প্রাথমিক প্রাচীর মোটামুটি পুরু, আর গৌণ প্রাচীর 3 স্তরের জন্য অনেক বেশি পুরু। বাট কোষ প্রাচীরের ফাঁকে ফাঁকে বেশ করা জায়গায় এখানে কোনো প্রাথমিক প্রাচীর বা গৌণ প্রাচীর থাকে না, ওই জায়গাটাকে কূপ বলে, কূপ বা ফাঁকা। আর এই কূপের মাধ্যমে দুটা কোষের সাইটোপ্লাজম একটা সংযোগ তৈরি করে। সাইটোপ্লাজম থেকে প্লাজমো, আর সংযোগ মানে হাত বা সংযোগ বা ডেজমো। তাহলে প্লাজমো ডেজমাটা এটা হচ্ছে একটা সাইটোপ্লাজমিক নালী বা একটা সংযোগ, যার মাধ্যমে দুটা কোষ তাদের মধ্যে বিভিন্ন জিনিস আদান প্রদান করে। এই হচ্ছে আমাদের কথাবার্তা। এখন আমরা যে প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর সম্পর্কে জানলাম, এদের উপাদান কি এগুলো একটু আমরা জানার চেষ্টা করি। দেখো, প্রথম যে উপাদানটা ছিল, আমরা যদি আবার আঁকাই, যেহেতু আমাদের আঁকাইতে হবে বারবার, পরীক্ষার হলেও আঁকাইতে হবে, আমরা এই চিত্রটা পরীক্ষা হলে আঁকানোর চেষ্টা করবো, তাহলে আমাদের ফুল মার্ক দিবে। দো এটা বইয়ে নাই, বাট সমস্যা নাই কোনো। এটা হচ্ছে সেকেন্ডারি প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, দিস ইজ দ্য প্রাথমিক প্রাচীর। মাঝখানে এটা হচ্ছে মধ্যপর্দা, আমরা একটু ফাঁকা রাখি, যেহেতু আমাদের যথেষ্ট জায়গা আছে। মধ্যপর্দা, অ্যান্ড আমাদের এটা হচ্ছে
সেকেন্ডারি প্রাচীর। সংযুক্ত করে দিলাম, সেকেন্ডারি প্রাচীর। সেম সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। ওকে, ডান। এখন আমাদের জানতে হবে কোনটা কি দিয়ে তৈরি। প্রথমে আসি মধ্যপর্দা। মধ্যপর্দা, মধ্যপর্দার সৃষ্টি নিয়ে তোমাদের যে জিনিসটা বুঝতে হবে, একটা কোষ যখন বিভাজিত হয়, ধরো এই একটা কোষ, সেটা এখন বিভাজিত হতে যাচ্ছে, তার দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, নিউক্লিয়াস ভাগ হয়ে গেছে, একটা কোষের দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। এখন মাঝখানে সাইটোপ্লাজমটা ভাগ হইতে হবে, সাইটোপ্লাজমটা ভাগ হইতে হবে। তো তখন কি হয়, কোষের মাঝখানে একটা কোষ প্লেট তৈরি হয়। এটা প্রথমে একটা কোষ প্লেট তৈরি হয়। কি তৈরি হয়? কোষ প্লেট। এরকম একটা প্লেটের মতো তৈরি হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কোষ প্লেট। এবং এই কোষ প্লেটের উপরে কিছু রাসায়নিক পদার্থ, মানে কোষ প্লেটটা তৈরি করতে কিছু রাসায়নিক পদার্থ লাগে, কিছু রাসায়নিক পদার্থ লাগে। এর মধ্যে একটা রাসায়নিক পদার্থ হচ্ছে পেকটিন। রাসায়নিক পদার্থ হচ্ছে পেকটিন, যেটা তৈরি হয় কি দিয়ে? পেকটিক অ্যাসিডের লবণ দিয়ে বা পেকটিক অ্যাসিড দিয়ে। এই পেকটিন জাতীয় রাসায়নিক পদার্থ, এটা আসলে কি? পেকটিন কি? পেকটিন হচ্ছে একটা লবণ। পেকটিন কি একটা লবণ? পেকটিক অ্যাসিড থেকে আসা একটা লবণ। পেকটিন কি একটা লবণ? পেকটিন লবণ, লবণ জাতীয় পদার্থ, লবণ জাতীয় পদার্থ। এবং কোষের কঙ্কাল, এবং আর কি? কোষ কঙ্কাল, এবং আর কি? কোষ কঙ্কাল। আমরা আগের দিন তোমাদের দেখাইছিলাম কোষের বেশ কিছু কঙ্কাল আছে, তাই না? সাইটোস্ক্লেরন বলা হয় যেগুলো, এগুলো মাঝখানে জড়ো হয়ে এই মধ্যপর্দাটা তৈরি করে। প্রথম এইভাবে মধ্যপর্দা তৈরি হয়। মধ্যপর্দা তৈরি হওয়ার পরে কি হয়? মধ্যপর্দা তৈরি হয়ে গেল, ধরো মধ্যপর্দা তৈরি হয়ে গেল। এরপরে এটার উপরে এসে এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিরিন, এগুলো জমা হওয়া শুরু করে, এগুলো জমা হওয়া শুরু করে, এগুলো জমা হওয়া শুরু করে, কিছু রাসায়নিক পদার্থ জমা হওয়া শুরু করে। এভাবে প্রাথমিক প্রাচীর এবং পরিশেষে গৌণ প্রাচীর তৈরি হয়। এভাবে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর তৈরি হয়। তাহলে আমরা কয়েকটা শব্দ আমরা এখানে উচ্চারণ করলাম। কি কি? সেটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন আর সুবেরিন। ব্যাপারটা কি শোনো, আমরা একটু দেখাই। প্রথমে আসি সেলুলোজ। হোয়াট ইজ সেলুলোজ? সেলুলোজ হচ্ছে একটা শর্করা বা একটা বহু শর্করা, এটা বহু শর্করা যেটা অনেক জটিল হয়, যেটা অনেক জটিল হয়, যার মূলে থাকে গ্লুকোজ। গ্লুকোজ তার মানে কি? আমরা গ্লুকোজের নাম তো শুনছি, তাই না? উদ্ভিদ এই গ্লুকোজটা তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, নিজে নিজে তৈরি করে উদ্ভিদ, গাছ নিজে নিজে তৈরি করে। এটা সূর্য আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। এবং অনেকগুলো গ্লুকোজ একসাথে, অনেকগুলা 10,000 20,000 গ্লুকোজ একসাথে মিলে তারপরে একটা সেলুলোজ তৈরি হয়, এবং অসংখ্য সেলুলোজ মিলে কোষপ্রাচীরের গঠন তৈরি হয়। তাহলে সেলুলোজটা কি? অনেকগুলা গ্লুকোজ, এই জন্য এটাকে বহু শর্করা বলছে। অনেকগুলো গ্লুকোজ যখন একসাথে আসে তখন এটাকে বহু শর্করা বলে, কারণ গ্লুকোজ একটা শর্করা। গ্লুকোজেরটা কি? শর্করা। অনেকগুলো গ্লুকোজ একসাথে মিলে একটা জটিল স্ট্রাকচার তৈরি করে, ওটাকে বলা হয় গ্লুকোজ। এগুলো আমরা বড় ক্লাসে উঠলে আরও ডিটেলসে শিখবো, আমাদের জন্য আপাতত এটুকু যথেষ্ট। তারপরে আছে কি? হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ, হেমি মানে কি? হেমি মানে অর্ধেক, সেলুলোজ মানে এটা পুরোপুরি সেলুলোজের মতো না, অর্ধেক সেলুলোজ। এটা কেমন? এটাও একটা জটিল শর্করা, এটা একটা জটিল ও মিশ্র বহু শর্করা, জটিল ও মিশ্র বহু শর্করা। এটা আবার কেমন? আমরা যখন সেলুলোজ বানাই তখন হাজার 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 গ্লুকোজ দিই, হাজার 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 গ্লুকোজ একসাথে মিলে সেলুলোজ তৈরি হয়, এবং সেই সেলুলোজ জমা হয়ে প্রাথমিক প্রাচীর তৈরি হয়। আর হেমোসেলুলোজটা কি? হেমি মানে পুরাপুরি সেলুলোজ না, হেমি মানে কি? অর্ধেক। হেমি মানে হাফ, মানে এটা সেলুলোজের মতো হইতে পারে না এই গঠনটা। এখানে কি হয়েছে? অনেক রকমের শর্করা ব্যবহার হয়েছে। খেয়াল করো, সেলুলোজে বলছি শুধু গ্লুকোজ দিয়ে তৈরি, সেলুলোজটা শুধু গ্লুকোজ দিয়ে তৈরি, আর হেভি সেলুলোজটা অনেক রকমের শর্করা দিয়ে তৈরি। তো অনেক রকমের শর্করার নামগুলো আমি যদি তোমাদেরকে বলি, মানে এখানে এটা একটু বেশি বেশি হয়ে যায়, তারপরও আমি একটু তোমাদের সহজ করার জন্য বলতেছি। যেমন একটা শর্করার নাম হচ্ছে জাইলোস, একটা শর্করার নাম হচ্ছে অ্যারাবিনোস,
ঠিক আছে, এগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট আমি দিচ্ছি তোমাদেরকে জানার জন্য। এরকম অনেকগুলো শর্করা মিক্সড হয়ে হেমিসেলুলোজ তৈরি করে। তাহলে সেলুলোজ আর হেমিসেলুলোজের মেন পার্থক্য কী? সেলুলোজ শুধু একটা শর্করা দিয়ে তৈরি। ধরো তোমাকে আমি বললাম, তোমাকে একটা মালা বানাইতে বললাম, ফুলের মালা। তুমি কি করলা? তুমি বাগান থেকে সব বকুল ফুল তুলে তুলে নিয়ে এসে একটা মালা বানাই ফেললা, বকুল ফুল একটা মালা বানাইলা, এটা ওটা মালা, যে মালার মধ্যে সবই আছে, সব হচ্ছে বকুল ফুল। তুমি ধরো 10,000 বকুল ফুল দিয়ে একটা মালা বানাইলা, অনেক বড় একটা মালা বানাইলা, যতগুলো ফুল আছে এটার মধ্যে সবই বকুল ফুল। এটা হচ্ছে সেলুলোজ, যেখানে যা আছে সবই গ্লুকোজ। আবার আরেকজন একটা মালা বানাইলো, সেখানে ধরো একটা মালার মধ্যে ওইখানে ধরো 10-20 হাজার ফুল আছে, বাট ওইখানে বকুল ফুল আছে, জবা ফুল আছে, বকুল, জবা, তারপর ধরো বেলি ফুল, টগর ফুল, এরকম 4-5 প্রকার ফুল, বেশি না, 4-5 প্রকার ফুল দিয়ে তুমি বানাইলা। এটাকে বলা হয় হেমিসেলুলোজ। অর্থাৎ সেলুলোজের মধ্যে শুধুমাত্র একটা শর্করায় অনেকগুলো থাকবে, যার নাম গ্লুকোজ। হেমিসেলুলোজের মধ্যে অনেক রকমের শর্করা একসাথে মিক্সড হয়ে, অনেক রকমের মধ্যে 4-5 রকমের শর্করা একসাথে মিক্সড হয়ে তারপর যেটা তৈরি হবে সেটা হচ্ছে হেমিসেলুলোজ। তাহলে এই সেলুলোজ আর হেমিসেলুলোজ এই জিনিসটা, আরেকটা আছে পলিস্যাকারাইড, একটু লিখে রাখি আমি, না সরি পলিস্যাকারাইড না, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকো মানে কি? গ্লাইকো মানে রাখবে, মনে করো গ্লুকোজ বা শর্করা। গ্লাইকো শব্দটা আসে গ্লুকোজ থেকে বা শর্করা থেকে, আর প্রোটিন মানে তো প্রোটিন। প্রোটিন মানে কি? প্রোটিন মানে কি? আমিষ। তাহলে গ্লুকোজ আর প্রোটিন একসাথে মিলে যেটা তৈরি হয় এটাকে বলা গ্লাইকোপ্রোটিন। এই তিনটা জিনিস একসাথে মিলে তৈরি করবে প্রাইমারি ওয়াল। এই তিনটা জিনিস একসাথে মিলে তৈরি করবে প্রাথমিক প্রাচীর। এইগুলো একসাথে মিলিত হবে। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি পুরো জিনিসটা। প্রথমে একটা মধ্যপর্দা তৈরি হবে। কেমন তৈরি হবে? পেকটিন লবণ, পেকটিক অ্যাসিড, পেকটিন লবণ আর কিছু কোষের কঙ্কাল দিয়ে প্রথমে একটা মধ্যপর্দা তৈরি হবে, একটা কোষ পাত তৈরি হবে বা একটা কোষ প্লেট তৈরি হবে, ওটা মধ্যপর্দা হবে। সেই মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন যুক্ত হয়ে তৈরি করবে প্রাইমারি ওয়াল। সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন কি? কার্বোহাইড্রেট আর প্রোটিন, শর্করা আর প্রোটিন একসাথে মিলে হয় গ্লাইকোপ্রোটিন। এইগুলো মিলে প্রথমে একটা প্রাথমিক প্রাচীর তৈরি করবে। সেই প্রাথমিক প্রাচীরের উপরে এবার জমা হবে লিগনিন। সেই প্রাথমিক প্রাচীরের উপর এখন জমা হবে সুবেরিন, লিগনিন, সুবেরিন। সেই প্রাথমিক প্রাচীরের উপর জমা হবে লিগনিন, পেকটিন আর সুবেরিন। অ্যাকচুয়ালি লিগনিন আর সুবেরিন। ঠিক আছে, লিগনিন, সুবেরিন এবং আরও কিছু পদার্থ থাকতে পারে। ঠিক আছে, লিগনিন, সুবেরিন আরও কিছু পদার্থ থাকতে পারে। তাহলে দেখো, পেকটিন জিনিসটা হচ্ছে পেকটিন লবণ, আর এখানে হচ্ছে পেকটিক অ্যাসিড থাকে, হ্যাঁ। এবং এই জিনিসটা জেলির মতো। এই জিনিসটা কিসের মতো? জেলির মতো। এখানেও কিছু শর্করা থাকে, বাট এখানে পেকটিক লবণ, পেকটিক অ্যাসিড এগুলো বেশি থাকে। এই পেকটিক অ্যাসিডকে এটা পরে ফিউচারে আমরা শিখবো। আমরা যখন কেমিস্ট্রি যখন অ্যাসিড পড়বো, জৈব যৌগ যখন আমরা পড়বো কেমিস্ট্রিতে, তখন দেখবো যে অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়াগুলো লবণ তৈরি হয়। পেকটিক অ্যাসিড থেকে তুমি পেকটিক লবণ বানাইতে পারবা। ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, এগুলো হচ্ছে পেকটিক লবণ। ওইগুলা মিলিত হয়ে প্রথমে মধ্যপর্দা তৈরি করে। তাহলে এটা হচ্ছে মধ্যপর্দা তৈরি করবে। এটা কি তৈরি করবে? মধ্যপর্দা। এটা তৈরি করবে মধ্যপর্দা। মধ্যপর্দা তৈরি করবে পেকটিন। মধ্যপর্দা তৈরি করবে কি? পেকটিন। পেকটিন হচ্ছে লবণ জাতীয় পদার্থ, জেলির মতো। এই জন্য বলছিলাম মধ্যপর্দা পাতলা। কারণ সে তৈরি হচ্ছে শুধুমাত্র পেকটিন দিয়ে। কি হচ্ছে? পেকটিন দিয়ে। পেকটিন কিসের মতো? জেলি লাইক মানে কি? জেলির মতো। তারপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন জমা হয়ে তৈরি হলো প্রাথমিক প্রাচীর। আচ্ছা, প্রাথমিক প্রাচীরের কালারটা আমরা ভুল করছি, তাই না? প্রাথমিক প্রাচীরের কালারটা আমরা হলুদ দিয়ে করা উচিত ছিল। মধ্যপর্দার কালারটা আমাদের পুকি কালার, পিঙ্ক কালার দেওয়া উচিত ছিল। আর লিগনিন আর সুবেরিন, এটাকে আমরা চলো এই কালার দিই। লিগনিন সুবেরিনকে চলো আমরা গ্রিন কালার দিই, কারণ এখানে আমরা গৌণ প্রাচীর গ্রিন দিয়ে দিছি। লিগনিন কি আর সুবেরিন কি? দেখো, লিগনিন হচ্ছে, এরা গাছের যখন কাঠ তৈরি হয়, কাঠকে দৃঢ়তা দিতে হেল্প করে, পানির লিকেজ কমাইতে হেল্প করে। গাছের মধ্যে তো অনেক পানি প্রবাহ হয়, গাছ মাটি থেকে পানি নেয় না, ওই পানি যাতে লিক না হয়, গাছ থেকে বের হয়ে না আসে, এজন্য লিগনিন হেল্প করে। লিগনিন এটা জটিল অ্যারোমেটিক যৌগ। আমরা আপাতত এইটুকুই জানি, জটিল অ্যারোমেটিক যৌগ। লিগনিন নিয়ে অনেক কিছু আলোচনা করা যায়, আপাতত আমরা এইটুকু জানি লিগনিন হচ্ছে একটা জটিল যৌগ, একটা জটিল অ্যারোমেটিক যৌগ।
ঠিক আছে? এটা জটিল অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? যে জটিল অ্যারোমেটিক যৌগ নিয়ে আমরা ফিউচারে অনেক অনেক কিছু শিখতে পারবো, বাট আপাতত এটুকু জানলে চলবে। অ্যারোমেটিক যৌগ বুঝতে গেলে তোমাকে এখন জৈব যৌগ পড়তে হবে, ঠিক আছে? এটা পড়তে গেলে আমাদের কী পড়তে হবে? এটা আমাদের জৈব যৌগতে চলে যেতে হবে। তো এই জন্যে আমরা আপাতত এই লিগনিনের ভিতরে আমরা ঢুকতেছি না। আমরা যেটা জানলাম লিগনিনটা কী করতেছে, লিগনিনটা হচ্ছে গাছের কাঠ বা কাঠ জাতীয় যে পদার্থগুলো আছে সেই কাঠ জাতীয় পদার্থগুলোকে মানে দৃঢ়তা দিচ্ছে, অনেক কী দিচ্ছে, দৃঢ়তা দিচ্ছে, শক্ত করতেছে, ওকে? এবং এটা খুবই কমপ্লেক্স একটা যৌগ, হ্যাঁ? এখানে অনেক অ্যারোমেটিক যৌগ থাকে এখানে। অ্যারোমেটিক যৌগ কি এটা বুঝতে গেলে তোমাকে একটু বড় হইতে হবে, বেনজিন চক্র বুঝতে হবে, বেনজিন চক্র। আমি জাস্ট একটা সাইন দিয়ে দিই, এই সাইনটা, এই সাইন নিয়ে তুমি স্টাডি করো, এটাকে বেনজিন বলা হয়, বেনজিন, হ্যাঁ বেনজিন। এর নিয়ে তুমি স্টাডি করো, তাহলে তুমি এই লিগনিন কি, বেনজিন কি, অ্যারোমেটিক কি তখন শিখে যাবা। তো লিগনিন হচ্ছে এরকম অনেকগুলো বেনজিনের যৌগ, আপাতত এইটুকু জানলেই চলবে তোমার। আর সুবিরিন কি? সুবিরিন হচ্ছে ওয়াক্স বা মোম জাতীয় পদার্থ। সুবিরিন হচ্ছে ওয়াক্স বা মোম জাতীয় পদার্থ, ওয়াক্স বা মোম জাতীয় পদার্থ। লিগনিন, সুবিরিন এবং পাশাপাশি আরও অনেক বেশি সেলুলোজ টেলুলোজ এগুলো জমা হয়ে তারপরে তৈরি হয় সেকেন্ডারি প্রাচীর। এভাবে তৈরি হয়, এগুলো দিয়ে তৈরি হয় সেকেন্ডারি প্রাচীর, এভাবে তৈরি হয় সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর কী দিয়ে তৈরি হচ্ছে আমরা বুঝলাম তো, লিগনিন, সুবিরিন এগুলো দিয়ে আমাদের সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়েছে। নিচে লিখি আমরা। তাহলে আমরা কেন সেকেন্ডারি ওয়ালটা অনেক বেশি পুরো আমরা বুঝছি তো। লিগনিন আছে, এটা অনেক জটিল যৌগ। সুবিরিন আছে, এটা মোম জাতীয় পদার্থ। এই মোম জাতীয় পদার্থ থাকার কারণে গাছের উপরে, গাছের পাতা সহজে পানিতে ভেজে না। এই মোম জাতীয় পদার্থের কারণে গাছ কিন্তু সহজে পানিতে ভেজে না, ভেজে বাট খুব কম ভেজে। এবং এই সুবিরিন যত মোটা হয় গাছ তত কম ভেজে। যেমন এই যে কচু পাতা কেন পানিতে ভেজে না? কারণ তাদের এই সুবিরিন যে লেয়ারটা অনেক মোটা থাকে, ঠিক আছে? তেমনি আরও কিছু লেয়ার আছে, বাট এই হচ্ছে আমাদের কোষপ্রাচীরের প্রাথমিক একটা অবস্থা, কোষপ্রাচীরের প্রধান উপাদানগুলো। তাহলে আমরা কী কী উপাদান দিয়ে কোষপ্রাচীর তৈরি পাচ্ছি? আমরা কোষপ্রাচীরের মধ্যপর্দা পাচ্ছি পেকটিন দিয়ে, সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর লিগনিন আর সুবিরিন এগুলো দিয়ে আমরা পাচ্ছি সেকেন্ডারি প্রাচীর। এখন যদি আমরা ব্যাকটেরিয়াতে চলে যাই, বেশি বড় হয়ে গেছে, তো ব্যাকটেরিয়া যদি আমরা অঙ্কন করি, ব্যাকটেরিয়া এরকম ফ্লাজেলা থাকে, এটাকে ফ্লাজেলা বলা হয়, ফ্লাজেলা বা লেজ, যেটাতে ব্যাকটেরিয়া চলাচল করে। এই যে এটা লেজ বা ফ্লাজেলা, যেটাতে ব্যাকটেরিয়া চলাচল করতে পারে, ফ্লাজেলা, এটার নাম হচ্ছে ফ্লাজেলা, যেটাতে ব্যাকটেরিয়া চলাচল করে, চলন অঙ্গ। যদিও ব্যাকটেরিয়া এককোষী ব্যাকটেরিয়া কিন্তু একটা কোষ, জাস্ট এটা একটা কোষ। এটার ভিতরে প্রথমে থাকে ডিএনএ, এই ডিএনএটা এরকম পেঁচায় থাকে একটা ডিএনএ। পাশাপাশি এক্সট্রা কিছু ডিএনএ আছে, এগুলো গোল, ওর কিছু আরও এক্সট্রা ডিএনএ আছে, এগুলো এরকম গোল থাকে, গোল কিছু ডিএনএ আছে ব্যাকটেরিয়ার। এই গোল ডিএনএগুলোর নাম হচ্ছে প্লাজমিড, এগুলো গোল ডিএনএ। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নর্মাল যে ডিএনএ থাকে, নর্মাল ডিএনএ। ব্যাকটেরিয়ার ভিতরে আর কিছু থাকুক আর না থাকুক, যেহেতু আদি কোষ, সুতরাং রাইবোজোম থাকবে। এগুলো হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। ব্যাকটেরিয়াতে কিন্তু রাইবোজোম ছাড়া কিচ্ছু নাই, শুধু রাইবোজোম আছে। এই হচ্ছে একটা বেসিক ব্যাকটেরিয়া। কিন্তু ভাইয়া আমি ফ্লাজেলাটাকে সরাই দিই, আপাতত দরকার নাই। এখান থেকে সরাই দিলাম। এই ব্যাকটেরিয়ার বাইরে কোষপ্রাচীর থাকে। এই ব্যাকটেরিয়ার বাইরে কি থাকবে? একটা কোষপ্রাচীর থাকবে, এটা মাস্ট থাকবে একটা ব্যাকটেরিয়ার বাইরে। ব্যাকটেরিয়ার বাইরে এরকম একটা কোষপ্রাচীর থাকবে, এটা অবশ্যই একটা ব্যাকটেরিয়াতে থাকবে। এবং এই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটা কী কী দিয়ে তৈরি? এই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটা যে উপাদানটা দিয়ে তৈরি, আমি একদম রিয়েল নামটা লিখতেছি, কোনো লুকোচুরি নাই, অ্যাকচুয়াল জিনিস জানো, সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি। পেপটিডোগ্লাইকন। পেপটাইড এই শব্দটা দেখে বুঝতেছি এটা প্রোটিনের মধ্যেই পেপটাইড শব্দটা থাকে, এগুলো প্রোটিনের জায়গায় থাকে। তাহলে পেপটিডো শব্দটা প্রোটিন জাতীয়। আর গ্লাইকন নামটা দেখে এখন তোমরা বলো তো, তোমরা যারা আগের পড়াটা পড়ছো তারা এখন আমাকে সহজে উত্তর করে দিতে পারবা। গ্লাইকো নামটা আসছে কোত্থেকে? গ্লাইকো নামটা আসছে শর্করা থেকে।
তাহলে এটা হচ্ছে একটা শর্করা বা গ্লুকোজের মতো শর্করা। তাহলে প্রোটিন আর শর্করা মানে কি গ্লাইকো প্রোটিন। তাহলে পেপটিডোগ্লাইকন কি একটা গ্লাইকোপ্রোটিন, এটা গ্লাইকোপ্রোটিন। পাশাপাশি এখানে আরও কিছু জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্যাট বা লিপিড। ফ্যাটকে লিপিড বলা হয়, জেনে রাখো। ফ্যাটকে লিপিড নামে ডাকা হয়। ফ্যাটকে কী নামে ডাকা হয়? লিপিড নামে ডাকা হয়। এই জিনিস দিয়ে আমাদের ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরি। তাহলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর এক্স্যাক্টলি কী কী জিনিস দিয়ে তৈরি হবে? এটা যদি ব্যাকটেরিয়ার সেল ওয়াল হয়, এটা যদি ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা কোষপ্রাচীর হয়, তাহলে সেখানে কী কী থাকতেছে? এখানে থাকতেছে প্রোটিন বা আমিষ, এখানে থাকতেছে লিপিড বা ফ্যাট, এবং এখানে থাকতেছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। এবং যখন এটা বহু শর্করা হয় তখন এটাকে বলা হয় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। হোয়াট ইজ পলিস্যাকারাইড? পলিস্যাকারাইড আবার কি জিনিস? এটা আবার কোথা থেকে আনলেন ভাই? খেয়াল করো, গ্লুকোজকে ভাঙলার কিচ্ছু পাওয়া যায় না। গ্লুকোজকে ভাঙলার কিচ্ছু পাওয়া যায় না, শুধু গ্লুকোজই পাওয়া যায়। এই জন্য গ্লুকোজকে বলা হয় এক শর্করা। গ্লুকোজকে ভাঙলে তুমি আর কিচ্ছু পাবা না। কিন্তু তোমার কি সেলুলোজের কথা মনে আছে? সেলুলোজ একটু আগে যেটা পড়াইলাম, অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি। সেলুলোজ ভাঙলে কি পাবা? অসংখ্য গ্লুকোজ পাবা। একটু আগে তো বললাম, তাই না? অসংখ্য গ্লুকোজ পাবা। তাহলে এটাকে এক শর্করা বলবো না, এটাকে বলবো বহু শর্করা। এটাকে বলবো বহু শর্করা। এখন একটা শব্দ আছে স্যাকা। এই স্যাকা হচ্ছে বাংলার স্যাকা খাওয়া না, এই স্যাকা শব্দের অর্থ হচ্ছে সুগার। এই স্যাকা শব্দের অর্থ হচ্ছে সুগার। স্যাকা একটা বিদেশি শব্দ, মেবি ইটস এ গ্রিক শব্দ, আই থিঙ্ক, আই মাইট বি রং, বাট এটা গ্রিক শব্দ হওয়ার সম্ভাবনা বেশি। স্যাকা শব্দ হচ্ছে সুগার বা চিনি। যেমন আমরা স্যাকারিন ইউজ করি না, স্যাকারিনকে কিসে ইউজ করি? মিষ্টি বানানোর সময় ব্যবহার করি। স্যাকারিন অনেক মিষ্টি, বা এটা স্বাস্থ্যের জন্য ভালো না। এই স্যাকারিন শব্দটা আসে তো মিষ্টি থেকে। আর এই স্যাকারিন থেকে একটা শব্দ আসে স্যাকারাইড। এই স্যাকারিন থেকে একটা শব্দ আসে স্যাকারাইড। স্যাকারাইড মানে হচ্ছে শর্করা। স্যাকারাইড মানে কি? শর্করা। স্যাকারাইড মানে শর্করা বা মিষ্টি বা সুগার। যেমন যত রকমের শর্করা আছে খাইতে কিন্তু মিষ্টি, যেমন গ্লুকোজ আমরা খাই না, এটা কিন্তু শর্করা, মিষ্টি। ফলের রস মিষ্টি, শর্করা। চিনি মিষ্টি, শর্করা। সব শর্করা যে মিষ্টি হবে তা না, ভাত তো আর মিষ্টি না, বাট ম্যাক্সিমাম শর্করা মিষ্টি। এক শর্করাগুলো মিষ্টি। তাহলে যেটা ভাঙলে শুধুমাত্র একটাই শর্করা পাওয়া যায়, কিছু পাওয়া যায় না, এটাকে এক শর্করা বলতেছে। অ্যান্ড এক শর্করাকে যদি আমি ইংলিশে বলতে চাই নামটা, তাহলে ইংলিশে বা বায়োলজির ভাষায় বলতে চাই, তখন সেটা কী হবে? মোনো মানে এক, আর স্যাকারাইড, মোনোস্যাকারাইড, এক শর্করা, মোনোস্যাকারাইড। তাহলে এখন এখানে যে আমি পেপটিডোগ্লাইকন লিখছি, এখানে একটা গ্লুকোজ দিয়ে হবে না, অনেকগুলো শর্করা লাগবে। এই জন্যে এটা একটা পলিস্যাকারাইড। এগুলো হচ্ছে কি? একটা পলিস্যাকারাইডস। স্যাকারাইড মানে মিষ্টি বা শর্করা, আর পলি মানে অনেক, মানে বহু শর্করা। তো যেটাকে আমরা বহু শর্করা বলতেছি, এটাই অ্যাকচুয়ালি কি? পলিস্যাকারাইড। তাহলে পেপটিডোগ্লাইকন হচ্ছে প্রধান উপাদান, যেটা পেপটিডো মানে প্রোটিন আর গ্লাইকেন মানে শর্করা দিয়ে তৈরি। এটা প্রোটিন থাকবে আর জটিল শর্করা থাকবে। জটিল শর্করাকে আবার পলিস্যাকারাইড বলা হয়। পাশাপাশি কিছু ফ্যাট থাকবে। তাহলে এখন যদি আমি সাম আপ করি, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে তৈরি? যদি সামারি করি, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে তৈরি? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেটের পলিমার বা পলিস্যাকারাইড দিয়ে তৈরি। প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেটের পলিমার বা পলিস্যাকারাইড দিয়ে তৈরি। খুবই সুন্দর আলোচনা ছিল। এবার আমরা একটা জিনিসে চলে যাব। আমরা জানি ছত্রাকেরও কোষপ্রাচীর থাকে। এই হচ্ছে একটা ছত্রাক মাটির নিচে থাকে। এখনও এটা ছত্রাকের মতো স্ট্রাকচার তৈরি হয় নাই। ছত্রাক কিন্তু বহুকোষী, বাই দ্য ওয়ে। ইটস এ মাশরুম। এটা হচ্ছে একটা মাশরুম। ওকে, তো এই মাশরুম এটা একটা বহুকোষী, এটা মাশরুম। চিত্র কত সুন্দর করে তুমি চাইলে আঁকাইতে পারো, বা চিত্র আঁকাইতে গেলে, বায়োলজি শিখতে গেলে যে চিত্র আঁকাইতে হবে ব্যাপারটা এরকম না। চিত্র জাস্ট আঁকাইতে পারলেই হবে, চিত্র জাস্ট বুঝতে পারলেই হবে। চিত্র তো অত আর্টিস্টিক হওয়ার দরকার নেই। হ্যাঁ, শুভ্র ভাইয়ের মতো চিত্র আঁকাইতে হবে। শুভ্র ভাই তো একদিন ধরে পড়াচ্ছে না। আমি সেই 2017 সাল থেকে প্রফেশনালি বায়োলজি পড়াই। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 বছর হয়ে গেছে। আর আমি নন প্রফেশনালভাবে জাস্ট মজার ছলে বায়োলজি পড়াইতাম বা সায়েন্স পড়াইতাম
2013 সাল থেকে 2014 সাল থেকে আমি এসএসসি পরীক্ষা পড়ার পর থেকে আমি এসএসসি পড়াই। আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি 2014 সাল থেকে, তখন থেকে আমি এসএসসি পড়াই। তার মানে এসএসসির এই বই আমি পড়াচ্ছি 2014 সাল থেকে, তার মানে ইটস 11 ইয়ার্স। তো 11 বছর ধরে একটা জিনিস পড়াচ্ছি। মাঝখানে অবশ্য অনেক দিন 9-10 পড়াই নাই, শুধু কলেজ পড়াইছি। তো কলেজ পড়াচ্ছি লাস্ট 8 বছর ধরে। তো স্বাভাবিক একই জিনিস 8 বছর ধরে পড়াইতে পড়াইতে তো অবশ্যই চিত্র আঁকানোটা দক্ষতা আসবেই। তো তোমাদেরও আস্তে আস্তে আঁকাইতে আঁকাইতে ইজি হয়ে যাবে। তো মাশরুম এটা হচ্ছে ফাঙ্গি রাজ্যের অন্তর্ভুক্ত, ফাঙ্গি বা ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত, এবং এটা বহুকোষী। মাশরুম কিন্তু বহুকোষী, একটা কোষ দিয়ে তৈরি না। শুধুমাত্র আমি যদি আবার একদম প্রথম স্লাইডে চলে যাই, শুধুমাত্র এই মনেরা এটাই ছিল এককোষী ছিল, ব্যাকটেরিয়া। শুধু মনেরা এটাই এককোষী। হ্যাঁ, প্রোটিস্টা রাজ্যে কিছু এককোষী আছে, যেমন অ্যামিবা এককোষী। বাট এর পরে যারা আছে ফানজাই, প্লান্টিয়ার, অ্যানিমিলিয়া সবাই বহুকোষী। সবাই কি বহুকোষী? আচ্ছা, তাহলে ছত্রাকও বহুকোষী। ছত্রাকেরও কোষপ্রাচীর আছে, ছত্রাকেরও কি আছে? কোষপ্রাচীর আছে, এবং সেটা কাইটিন দিয়ে তৈরি। সেটা কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। কাইটিন। হোয়াট ইজ কাইটিন? হোয়াট ইজ কাইটিন? কাইটিন কি? এটাই তো প্রশ্ন, তাই না? হোয়াট ইজ কাইটিন? তোমাদের আরও একটা মজার জিনিস আমি তোমাদের বলি। তোমরা তো ঘাসফড়িং দেখছো, তাই না? বা আর্থপটা পর্ব দেখছো। আমি ঘাসফড়িংয়ের কথাই বলি, কারণ কলেজে তোমরা ঘাসফড়িং পড়বা। তো আমি যদি একটা ঘাসফড়িংয়ের কথা বলি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এইভাবে তৈরি হয়। এই যে ঘাসফড়িংয়ের বডি, এটুকু হচ্ছে ঘাসফড়িংয়ের বুক। বুকের জায়গাটাকে আমরা একটু অন্যভাবে মার্ক করে একটু গাঢ় করে দিই। ওকে, এখান থেকে তৈরি হবে ডানা। পেছনের ডানা দুটো বড়, সামনের ডানা দুটো পাতলা, পেছনের ডানা দুটো বড়। এখান থেকে তৈরি হবে পা, সামনে থেকে তৈরি হবে পা। এই পাটা অনেক বড়। এই যে ঘাসফড়িং, নীল কালারটা ব্যবহার না করলে ভালোই হতো। এটা ঘাসফড়িং। ঘাসফড়িং কোন পর্বের প্রাণী জানো? ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা নাম তো শুনছো হয়তো, আর্থ্রোপোডা পর্ব। শুধু ঘাসফড়িং না, ঘাসফড়িং, তেলাপোকা, ফড়িং, প্রজাপতি, মৌমাছি, মাছি, পৃথিবীতে যত পোকা আছে সবই হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। এবং এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিকঙ্কাল, বহিকঙ্কাল অর্থাৎ আর্থ্রোপোডা প্রাণীদের বহিকঙ্কাল। হোয়াট ইজ বহিকঙ্কাল? বাইরের ত্বক, বাইরের স্কিন, বা স্কিন সহজ ভাষায় বলতে পারি স্কিন, কাইটিন দিয়ে তৈরি, কাইটিন নির্মিত। তা আমরা যে কাইটিনের কথা বলতেছি, এই কাইটিন দিয়ে আর্থ্রোপোডা পর্বের বাইরের যে স্কিন সেটা তৈরি। অর্থাৎ আমি যেই এটা আঁকাইলাম, আমি যেই ছত্রাক বা মানে ঘাসফড়িংটা আঁকাইলাম, এই ঘাসফড়িংয়ের বাইরের যে স্কিন বলতে পারো, সহজ ভাষায় স্কিন, মানে আমি সহজভাবে বোঝানোর জন্য স্কিন বললাম আর কি। এটা পুরোপুরি কী দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। তো কাইটিন এতটা গুরুত্বপূর্ণ, এবং বলা হয় পৃথিবীতে প্রাপ্ত জৈব যৌগের মধ্যে সবথেকে বেশি পরিমাণ থাকে হচ্ছে কাইটিন। সবথেকে বেশি পরিমাণ কি? কাইটিন। ওকে, তো এই কাইটিনটা কি অ্যাকচুয়ালি? কাইটিনটা তোমার শুনলে অবাক হবা, এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। এটা একটা পলিস্যাকারাইড। কাইটিনটা হচ্ছে কি একটা পলিস্যাকারাইড এবং নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। ওটা নাইট্রোজেন দিয়ে তৈরি পলিস্যাকারাইড। অর্থাৎ এমন একটা শর্করা যেটা অনেকগুলা, যার মধ্যে অনেকগুলা নাইট্রোজেন আছে। নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড হচ্ছে কাইটিন। ব্যাপারটা কি? আমি যদি গ্লুকোজ দিই, অনেকগুলো গ্লুকোজ মিলে আমি সেলুলোজ বানাইতে পারবো, যেটা আমরা জানছি। অনেকগুলো গ্লুকোজ মিলে আমি স্টার্চ বানাইতে পারবো, যে ভাত আমরা খাই। ওকে,
আবার গ্লুকোজের সাথে যদি আমি NH2 যুক্ত করি, NH2কে কী বলা হয়? অ্যামিনো মূলক। এটাকে অ্যামিনো মূলক বলা হয়, অ্যামিনো মূলক। আমরা জানি NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়া। তাহলে এই অ্যামোনিয়া থেকে যদি আমি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে কি? অ্যামাইনো মূলক। এটার যৌগতা মূলকে পরিণত হবে, অ্যামাইনো মূলক। তো আমি গ্লুকোজের সাথে অ্যামাইনো মূলক নিলাম অনেকগুলা, মানে অ্যামাইনো মূলক নিলাম একটা। এটার সাথে আরও কিছু জিনিস থাকে, বাট আমি সহজভাবে এটা মনে রাখি, গ্লুকোজ আর অ্যামাইনো মূলক। তাহলে এটার নাম হয়ে যাবে কি? গ্লুকোজ থাকবে, আর তখন তার নাম হয়ে যাবে গ্লুকোসামিন। তখন তার নাম হয়ে যাবে কি? গ্লুকোসামিন। কি নাম হয়ে যাবে? গ্লুকোজ প্লাস অ্যামিন। খেয়াল করো, গ্লুকোজ প্লাস অ্যামিন, গ্লুকোজ প্লাস অ্যামিনো, গ্লুকোজ প্লাস অ্যামিন, গ্লুকোজ প্লাস অ্যামিনো বা অ্যামিন মানে গ্লুকোসামিন একসাথে করে ফেলো, গ্লুকোজ অ্যামিন, গ্লুকোসামিন। এই গ্লুকোসামিনের পলিমার হচ্ছে কাইটিন। অর্থাৎ অনেকগুলো গ্লুকোসামিন একটার পর যুক্ত হয়, তখন সেটা কাইটিন হয়ে যায়। বুঝছো? তো এই জন্য এটাকে বলছে যেহেতু অনেকগুলা গ্লুকোসামিনও তো একটা শর্করা, গ্লুকোজ একটা শর্করা, গ্লুকোসামিনও একটা শর্করা, জাস্ট অ্যামাইনো যুক্ত হয়েছে। তাহলে শর্করা অনেকগুলো হয়ে গেলে অনেকে কী বলা হয়? অনেকগুলো কী বলা হয়? বহু শর্করাকে ইংলিশে কী বলে বা বায়োলজিতে কী বলে? পলিস্যাকারাইড। স্যাকারাইড মানে শর্করা, পলি মানে অনেক। পলিস্যাকারাইড কীরকম? পলিস্যাকারাইড যার মধ্যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। এই নাইট্রোজেন NH2 আকারে থাকে। তো গ্লুকোজের সাথে নাইট্রোজেন যুক্ত হয়ে গেলে তখন হয় গ্লুকোসামিন, অনেকগুলো গ্লুকোসামিন মিলে তৈরি হয় কাইটিন। আর এই কাইটিন দিয়েই ছত্রাকের কোষপ্রাচীর তৈরি, ছত্রাকের বাইরের কোষপ্রাচীর এই কাইটিন দিয়ে তৈরি। আর এই সকল জিনিস দেখতে গেলে তোমার মাইক্রোস্কোপ লাগবে, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। হ্যাঁ, তাহলে আমরা আজকে অনেক কিছু পড়লাম। আমরা যদি এখন বইয়ের মধ্যে ঢুকি, কোষপ্রাচীর খুবই অল্প জিনিস পড়ছি আসলে। কোষপ্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা MCQতে আসে। উদ্ভিদ কোষের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? কোষপ্রাচীর। ভাই তোমার প্রত্যেকটা লাইন মনে রাখবা, বইয়ের প্রত্যেকটা লাইন শিখে ফেলবা। আমি তোমাকে যেভাবে শেখাচ্ছি বইয়ের কোনো লাইন বাদ থাকবে না ইনশাল্লাহ। দেখো, এটি মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি, এটা কোনো জীবিত বস্তু দিয়ে তৈরি না, মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি, এটা মনে রাখতে হবে। প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না, এটা আমরা দেখছি। শুধু প্রাণী কোষে নেয়, বাকি সবারই আছে মোটামুটি। কোষপ্রাচীর রাসায়নিক গঠন বেশ জটিল। এতে এই যে মুখস্থ একদম মুখস্থ, এটা অনেক গুরুত্বপূর্ণ, যেন আমরা এটা অন্য কালি দিয়ে ইউজ করি। চলো, এটার জন্য আমরা পুকি কালার ইউজ করি, পুকি কালার পিঙ্ক। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগদিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। এখন এই সবগুলোর মিনিং জানো। পেকটিন হচ্ছে পেকটিক লবণ, আর পেকটিক অ্যাসিড দিয়ে তৈরি পেকটিন লবণ, যেটা জেলির মতো। সেলুলোজ আর হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন, লেখেই না গ্লাইকোপ্রোটিন কথাটা যদিও, এগুলো মিলিত হয়ে তৈরি হয় প্রাথমিক প্রাচীর। আর লিগনিন আর সুবেরিন মোম জাতীয় পদার্থ আর পলিমার জাতীয় পদার্থ, এটা দিয়ে তৈরি হয় সেকেন্ডারি প্রাচীর। তবে খেয়াল করো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড দিয়ে তৈরি। দেখছি আমরা, পলিস্যাকারাইড মানে বহু শর্করা, লিপিড আর প্রোটিন। আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। ভাই এই লাইনগুলো তোমাকে কলেজে উঠলেও শিখতে হবে। এই যেটুকু লাইন আমি এই যে পুকি কালার দিয়ে গাইলাম, তুমি কলেজে উঠলেও এই লাইনগুলো তোমাকে শিখতে হবে, কলেজেও আসবে এই লাইনগুলো। আচ্ছা, তারপরে দেখি প্রাথমিক প্রাচীরটি এক স্তর বিশিষ্ট, আমরা দেখছি। মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়ে গৌণ প্রাচীর তৈরি হয়। এই লাইনটা কলেজে উঠলে ভুল প্রমাণ হবে কলেজে উঠলে, আমি বলে রাখলাম তোমাকে, কলেজে উঠলে এই লাইনটা চেঞ্জ হয়ে যাবে। মধ্যপর্দার উপর, চিনছো তো মধ্যপর্দা যেটা ছিল, প্রোটোপ্লাজম থেকে কিছু পদার্থ, এই যে আমরা আঁকাইছিলাম যে মধ্যপর্দা, এটা ছিল মধ্যপর্দা। প্রোটোপ্লাজম মানে কি? যে কোষের যে জীবিত উপাদানকে প্রোটোপ্লাজম বলে। এটা হচ্ছে সাইটোপ্লাজম, যেখানে নিউক্লিয়াস নাই, প্রোটোপ্লাজম যেখানে নিউক্লিয়াস আছে। সহজ হিসাবে আমি বলি, কোষের মধ্যে কোষপ্রাচীরের ভিতরে যা আছে সবই প্রোটোপ্লাজম, যা জীবিত আছে সবই প্রোটোপ্লাজম। ওকে, সেখান থেকে নিউক্লিয়াস বাদ দিয়ে দাও, কোষঝিল্লির ভিতর যা পাবা তা সাইটোপ্লাজম। আবার বলি, এটা আমি নেক্সট দিন আবার আলোচনা করব। কোষের ভিতরে জীবিত যা পাবা তা প্রোটোপ্লাজম, সেখানে কোষঝিল্লি থাকবে, নিউক্লিয়াসও থাকবে, সাইটোপ্লাজমও থাকবে। নিউক্লিয়াস বাদ দিয়ে দিবা, তাহলে যা থাকবে কোষঝিল্লির ভিতরে ওটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে? তাহলে এই প্রোটোপ্লাজম থেকে কিছু পদার্থ এসে কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর তৈরি করে। তাহলে প্রাথমিক প্রাচীর কই গেল? মধ্যপর্দার কথা না হয় বুঝলাম, ঠিক আছে। তাহলে প্রাথমিক প্রাচীর কই? এখানে ওয়ার্ডটা হবে মধ্যপর্দার উপরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কিছু পদার্থ জমা হয়ে প্রাথমিক প্রাচীর তৈরি হয়। আর সেই প্রাথমিক প্রাচীরের উপর লিগনিন, সুবেরিন জমা হয়ে গৌণ প্রাচীর তৈরি হয়। ওয়ার্ডটা আমি বলি, প্রথমে পেকটিক অ্যাসিড বা পেকটিন দিয়ে মধ্যপর্দা তৈরি হয়। মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন জমা হয়ে প্রাথমিক প্রাচীর তৈরি হয়। প্রাথমিক প্রাচীরের উপর লিগনিন, সুবেরিন ইত্যাদি জাতীয় পদার্থ জমা হয়ে গৌণ প্রাচীর তৈরি হয়। লাইনটা একদম গুলাই ফেলছে এখানে, ঠিক আছে? ওকে, যে বইয়ে আসে জন্য দাগাইলাম আর কি। এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে, এই যে এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে, যাকে কূপ বলে, তোমাদের দেখাইছি।
কোষ প্রাচীরকে কোষের দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে, এটা তোমার মুখস্থ করবা, এটা তো বুঝতেছই। কোষকে দৃঢ়তা প্রদান করতেছে, কোষকে ধরে রাখছে, কোষকে শক্ত দৃঢ়তা দান করছে। গাছ তো সারাদিন দাঁড়ায় আছে, তাহলে একটা তার দৃঢ়তা লাগবে না, আর কোষের আকার আকৃতি ঠিক করতেছে, এটা এমনি মনে থাকে। পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল করে। এই প্লাজমোডেজমাটার মিনিং হয়তো তোমরা কখনো ভুলবা না। প্লাজমো মানে সাইটোপ্লাজম বোঝানো হয়েছে, আর ডেজমা মানে হাত বা সংযোগ, অর্থাৎ সাইটোপ্লাজমের সংযোগ, এটা নালী, যেটা হচ্ছে প্লাজমোডেজমাটা বলা হয়, যেটা তোমাদেরকে আমি এই যে এখানে দেখাইছি, এই যে প্লাজমোডেজমাটা এইভাবে তৈরি হয়। দুটা কোষের মাঝখানে কী তৈরি হয়? এটা সংযোগ তৈরি হয়, যে প্লাজমোডেজমাটা। তো প্লাজমোডেজমাটা কি? যোগাযোগ আর আদান প্রদানের জন্য আনুবীক্ষণিক নালী, যেটা দুটো কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা করে। ঠিক আছে, এটা প্লাজমোডেজমাটা তো হয়ে গেল। আর প্রোটোপ্লাজমটা দেখি আসলে কি। দেখো, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ, মানে পুরাপুরি ক্রিস্টাল না, পুরাপুরি মানে ক্লিয়ার না, থকথকে জেলির মতো বস্তু থাকে, তাকে প্রোটোপ্লাজম বলে। কোষঝিলি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিলি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষঝিলি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমের অঙ্গাণু এবং নিউক্লিয়াস। তাহলে আমি এই পুরো লাইনটা তো দাগাই ফেললাম, এবং তোমাদের আমি একটু মিনিংটা সহজে বলে দিই। হোয়াট ইজ তাহলে প্রোটোপ্লাজম? প্রোটোপ্লাজম क्या है? क्या है প্রোটোপ্লাজম? প্রোটোপ্লাজম, প্লাজম শব্দটা আসে প্লাজমা থেকে। প্লাজমা মানে হচ্ছে জেলির মতো পদার্থ, জেলি। পুরো জেলি হলে কি এটা পুরোপুরি স্বচ্ছ হবে? বলো, পানি যেরকম স্বচ্ছ, জেলি কি পুরোপুরি স্বচ্ছ ভাইয়া? মোটেও না। তাহলে পানি যেরকম স্বচ্ছ, জেলি কিন্তু পুরোপুরি স্বচ্ছ না, এটা হচ্ছে অর্ধ স্বচ্ছ। অর্ধ স্বচ্ছ মানে পুরোপুরি স্বচ্ছ না, জেলি অর্ধ স্বচ্ছ। আর প্রোটো শব্দটা হচ্ছে আদি, প্রোটো শব্দটা হচ্ছে আদি, আদি বা পুরানো, পুরানো, আদি বা পুরানো। তাহলে পুরাতন প্লাজমা এরকম টাইপের একটা জিনিস। এটা মানে কি? মানে প্রোটোপ্লাজম জিনিসটা কোষের মধ্যে অনেক আগে থেকেই থাকে। একটা কোষ যখন তৈরি হয়, তখন প্রোটোপ্লাজমটা আগের কোষ থেকে ধার নিয়ে ফেলে। ঠিক আছে, এটা প্রোটোপ্লাজম খুবই পুরাতন একটা জিনিস, এভাবে নামটা আসছে। ঠিক আছে, যাই হোক, নামের ভাঙন করে ফেললাম, বাট এই ভাঙিয়ে কোনো লাভ হলো না আসলে, এই নাম ভেঙেও আসলে লাভ নেই। যাই হোক, যেটা বলতেছিলাম, আসো ধরো আমরা একটা কোষ ঝিল্লি আঁকাইলাম, এই কোষের বাইরে একটা প্রাচীর দিয়ে দিলাম। এখন কোষের প্রাচীর আমরা যেভাবে ইচ্ছা এইভাবে আঁকাইতে পারি, এটাই হলো কোষ প্রাচীর। এখন আর কোষ প্রাচীর আমাদের বইয়ের মতো করে আঁকাইতে হবে এমন না, আমরা জানি যে পাশে একটা কোষ আছে, সেখানেও প্রাচীর আছে, দ্যাটস ইট। এটা হচ্ছে কোষ, তার ভিতরে প্রাচীর। তার ভিতরে আমরা এখন একটা ঘন বেগুন কালার দিয়ে একটা নিউক্লিয়াস দিয়ে দিব, নিউক্লিয়াস দিয়ে দিব। অ্যান্ড মাঝখানে জেলির মতো যে পদার্থ, মাঝখানে জেলির মতো যে পদার্থ আছে, মাঝখানে জেলির মতো যে পদার্থ আছে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। দেখো, এখানে একটা ব্যাপার আছে। প্রথমত কোষ প্রাচীর জড় বস্তু, জীবিত না, তার মানে সে প্রোটোপ্লাজম না। প্রোটোপ্লাজম মানে জীবিত, মনে রাখবা, প্রোটোপ্লাজম মানে কি? জীবিত, জীবিত জিনিস থাকতে হবে, মৃত না, তাহলে এটা হবে না। পরেরটা আছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, তাহলে সে জীবিত, তাহলে সেও প্রোটোপ্লাজমের মধ্যে পড়বে, সে প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। তারপর আছে কি? নিউক্লিয়াস, সেও জীবিত, তাহলে সেও কার মধ্যে পড়বে? প্রোটোপ্লাজমের মধ্যে পড়বে। এখন এই কোষের মধ্যে তো আরো অনেক কিছু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া। কোষের ভিতরে আর কি আছে? প্লাস্টিড, এটাও পড়বে এখানে। তবে কোষের মধ্যে আর কি আছে? রাইবোজোম, রাইবোজোম, এটাও কিসের মধ্যে পড়বে? জীবিত। এগুলো প্রোটোপ্লাজমের মধ্যে পড়বে। আবার কোষের মধ্যে কিছু জড় বস্তু আছে, কোষ গহ্বর আছে, বড় বড় কোষ গহ্বর আছে, কিছু ময়লা আবর্জনা আছে, কিছু বর্জ্য আছে, কিছু ওয়েস্ট পদার্থ আছে, যেগুলো জড়। এই জড় বস্তু, কোষের মধ্যে যদি কোনো জড় বস্তু থাকে, তাহলে সেটা প্রোটোপ্লাজম না, সেটা প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত না, প্রোটোপ্লাজম না। জড় বস্তু থাকলে সেটা প্রোটোপ্লাজম হবে না। আর কোষের মধ্যে জীবিত যা আছে তাই প্রোটোপ্লাজম। তার মানে কোষের ভিতরে যেটাকে আমরা সাইটোপ্লাজম বলছি, সাইটোপ্লাজম বলছি, এটাও জীবিত, তাহলে এটাও প্রোটোপ্লাজমের অংশ। তাহলে আমরা বলতে পারি কোষ ঝিল্লি দিয়ে ঘেরা ভিতরে জীবিত যা আছে, ইভেন কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজম। তাহলে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস যা জীবিত তাই প্রোটোপ্লাজম। আর এখান থেকে কিছু নিউক্লিয়াস বাদ দিয়ে দিই, তাহলে এই কোষ ঝিল্লির ভিতরে যা আছে তা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কোষ ঝিল্লির ভিতরে নিউক্লিয়াস বাদে যা আছে তাই সাইটোপ্লাজম।
তাহলে নিউক্লিয়াসটাকে বাদ দিব, তাহলে তা হচ্ছে সাইটোপ্লাজম। আর কোষ ঝিল্লি সহ কোষ ঝিল্লির ভিতরে যা আছে তাই হচ্ছে প্রোটোপ্লাজম। এটাই হচ্ছে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের কনসেপ্ট, ঠিক আছে? এটাই বলছে যে কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমের অঙ্গাণু এবং নিউক্লিয়াস। অঙ্গাণু বলতে সাইটোপ্লাজমের ভিতরে যে যন্ত্রপাতি, ওই যে আমার বাসার আসবাবপত্র বলছিলাম না, ওইগুলা বাসার আসবাবপত্র হিসেবে তুলনা করছিলাম আর কি। এই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণু থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণু। এই যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটাই সাইটোপ্লাজম। এই যে পরে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সরিয়ে দিলে যা থাকে তাই হচ্ছে সাইটোপ্লাজম। মাঝখানে আমি কোষ ঝিল্লি পড়াইনি এখনও যদিও। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে, এদের প্রত্যেকের কাজ আলাদা, একটা উপর নির্ভরশীল। কোনোটার বাইরে পর্দা থাকে, কোনোটার বাইরে পর্দা থাকে না। এই অঙ্গাণুগুলোর কোনোটির বাইরে পর্দা আছে, কোনোটির বাইরে পর্দা নাই। ঝিল্লি মানে কি? পর্দা। যাই হোক, এগুলো আমরা পরে দেখবো ইনশাল্লাহ। এই লাইন অত গুরুত্ব নয়, জাস্ট বুঝাই দিলাম আর কি। প্রথম লাইনটা পড়তে পারো, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ লাইন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ঝিল্লি মানে পর্দা, ঠিক আছে? আর কোষ ঝিল্লি আমরা পরে পড়বো। কোষ ঝিল্লি অনেক কিছু আমরা পড়েও ফেলছি আসলে। কোষ ঝিল্লি অনেক কিছু আমরা আগের দিন পড়ে ফেলছি। আজকে আর কোষ ঝিল্লিতে আমি ঢুকবো না, কোষ ঝিল্লি আমি আস্তে ধীরে আগাবো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমরা কোষ ঝিল্লি আমরা প্রথম দিকে পড়ছি, কিন্তু যে কোষ ঝিল্লি ভাঁজ হয়, মাইক্রো, ভিলাই, অভিক্ষেপ, এগুলো অনেক কথাবার্তা হয়েছে, ঠিক আছে? অনেক কথাবার্তা হয়েছে। এই যে স্থিতিস্থাপক পর্দা, এটাকে কেন অর্ধভেদ্য পর্দা বলা হয়, এটা প্রথম ক্লাসে আমি আলোচনা করছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।